নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ২০২৪ সালের ৫ আগস্ট সকালের পর থেকেই বাংলাদেশে একের পর এক নাটকীয় ঘটনা যেভাবে ঘটতে শুরু করে, তাতে দিল্লির সাজানো সব অঙ্ক যেন বাতাসে ওড়া তাসের ঘরের মতো ভেঙে পড়ল। যতই হিসেব কষে রাখা হোক, বাস্তবতা যেন হঠাৎ এসে সবকিছু ওলটপালট করে দিয়ে গেল। গত বছরের আজকের এই দিনে সোমবার ভারতের পার্লামেন্টের মনসুন অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন। অধিবেশন জুড়ে টান টান ব্যস্ততা, বিশেষ করে ট্রেজারি বেঞ্চে। রাজধানী জুড়ে নেতা মন্ত্রীদের ঘন ঘন বৈঠক, করিডোর জুড়ে ছোটাছুটি। কিন্তু সময় যত গড়াচ্ছিল, সংসদের ভেতরের চাপ ততই ঘনীভূত হচ্ছিল। মনে হচ্ছিল দিল্লির বাতাসেও যেন এক ধরনের অদৃশ্য টাইমার বেজে চলেছে। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবচেয়ে আস্থাভাজন ৩ লেফটেন্যান্ট, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এই ৩ জনকে কিন্তু সতর্ক নজর রাখতে হচ্ছিল একটি প্রতিবেশী দেশের খুব গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের দিকে। সেদিন সকাল থেকেই বাংলাদেশে মার্চ টু ঢাকা কর্মসূচি নিয়ে লক্ষ লক্ষ বিক্ষোভকারীর রাজধানীকে অবরুদ্ধ করে ফেলার কথা। শেখ হাসিনা কিভাবে সেই পরিস্থিতি সামাল দেন, এই ত্রয়ী চোখ রাখছিলেন সেই দিকেই। তাদের প্রত্যেকের কাছেই গোয়েন্দা কর্মকর্তাদের ব্রিফ ছিল শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত তিনি হয়তো এই সংকটও সারভাইভ করে যাবেন, এমনটাই ধারণা ছিল তাদের। ঠিক এই জন্যই ৫ আগস্ট সকালেও ভারত সরকারের শীর্ষ নীতি নির্ধারকরা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি দিনের শেষে সেই শেখ হাসিনাই নাটকীয় পরিস্থিতিতে পালিয়ে ভারতের মাটিতে আশ্রয় নিতে বাধ্য হবেন। এমনকি ৫ আগস্টের আগে শেষবার যখন শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সৌজন্য কথোপকথন হয়, তখনও এ ধরনের কিছু হতে পারে এমন কোনো ইঙ্গিত পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু শেষ পর্যন্ত ৫ আগস্ট যেভাবে ঘটনা প্রবাহ নাটকীয় মোড় নিল, তাতে বলাই যায় দিল্লির প্রস্তুতি ছিল ঠিক সেই ভরসায় গরু বিক্রি টাইপের। শেখ হাসিনাকে জীবন বাঁচাতে শেষমেশ দেশ ত্যাগ করতে হতে পারে, এমনটা যদিও গোয়েন্দা রিপোর্টের ফুটনোটে কোথাও হয়তো লেখা ছিল, কিন্তু বাস্তবে দিল্লি সেটা নিয়েছিল অনেকটা হ্যাঁ ঠিক আছে, তাও তো বৃষ্টিতে স্কুল বন্ধ হয় না, এই ধরনের মনোভাব নিয়ে। শেষ পর্যন্ত পরিস্থিতি যখন ছাদের ফ্যান খুলে মাথায় পড়ার মতো দাঁড়ালো, তখন বোঝা গেল সমীকরণে কোথাও কিছু একটা মারাত্মক মিসিং ছিল। সেদিন দুপুর ১২টার পর যেন স্ক্রিপ্ট ছাড়া কোনো নাটক শুরু হলো। ঢাকায় তখনও রোদ ঝলমলে, কিন্তু দিল্লির কনফারেন্স রুমে হঠাৎ তাপমাত্রা ২ ডিগ্রি বেড়ে গেল। কারণ একই সময়ে ঢাকার দিক থেকে পরপর দুটো ফোন ঢুকে পড়ে সাউথ ব্লকের ভেতরে। প্রথম ফোনটা এসেছিল খোদ শেখ হাসিনার কার্যালয় থেকে, কথা বলেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেই। জয়শঙ্কর অবশ্য ভাঙেননি তিনি কার কাছে ফোন করেছিলেন, তবে প্রোটোকল বলে এই ধরনের পরিস্থিতিতে সাধারণত কথা হয়ে থাকে ২ প্রধানমন্ত্রীর মধ্যেই। সরাসরি শেখ হাসিনার কণ্ঠে অনুরোধ, এই মুহূর্তে ভারতে আশ্রয় চাই, সাময়িক তবে সিরিয়াস। দিল্লি বিন্দুমাত্র দেরি না করে সবুজ সংকেত দেয়। আর দ্বিতীয় ফোনটা বাংলাদেশের বিমান বাহিনী সরাসরি যোগাযোগ করল ভারতের এয়ারফোর্স কমান্ডের সঙ্গে। টোনটা ছিল পরিষ্কার, আমাদের ভিআইপি আসছেন, আকাশটা একটু ক্লিয়ার রাখবেন। আর সেই অনুমতিও দেয়া হয় সঙ্গে সঙ্গেই। এরপর আসলো সেই মাহেন্দ্রক্ষণ, জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। ততক্ষণে দিল্লির টেবিলে খবর এসে গেছে সেনাবাহিনীর সঙ্গে বৈঠকের পর শেখ হাসিনা চুপচাপ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শেখ হাসিনা শুধু নিজেই আসেননি, ওই রাতেই ভারতীয় দূতাবাসের অধিকাংশ কর্মকর্তা ও তাদের পরিবারকে তড়িঘড়ি করে বেসরকারি ফ্লাইটে কলকাতা কিংবা দিল্লিতে সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি এতটাই দ্রুত পাল্টে গিয়েছিল যে দেরি করলে হয়তো বোর্ডিং পাস নয়, জাস্টিফিকেশন লেটার নিতে হতো। এদিকে শেখ হাসিনার ভারত যাত্রার খবর দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে দিল্লিতে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। শুধু সাউথ ব্লকেই নয়, সাংবাদিক ক্যাফেটেরিয়াতেও। আগরতলা, শিলিগুড়ি নাকি সরাসরি দিল্লি, তা নিয়েও জল্পনা কম হয়নি। এরপর কয়েকটি সুটকেস সহ গণভবনের কাছে একটি হেলিপ্যাড থেকে শেখ হাসিনাকে চপারে ওঠানো হয়।
I am Ox. 5 আগস্ট দুপুরে যখন শেখ হাসিনাকে ভারতে ঢোকার সবুজ সংকেত দেয়া হয়, সেদিন বিকেল থেকেই দিল্লিতে যেন জল্পনার পিক আওয়ার। শেখ হাসিনা ভারত এলেন ঠিকই, কিন্তু কোথায় যাচ্ছেন? চায়ের কাপ হাতে সবাই যেন আন্তর্জাতিক মানচিত্রে আঙ্গুল চালাচ্ছে। ব্রিটেন, সুইডেন নাকি মধ্যপ্রাচ্য? কেউ আবার সাহস করে বলেই ফেলল হতে পারে বেলারুশ। নরওয়ে আর সুইডেনের নাম এত ঘন ঘন ঘুরছিল যেন স্ক্যান্ডিনেভিয়ার নতুন কোনো রাজনৈতিক আশ্রয় প্রকল্প চালু করেছে। শেষমেশ দিল্লি ছাড়া আর কোথাও ঠাঁই হলো না শেখ হাসিনার। প্রায় 5 দশক পর যেন ইতিহাসের পুনরাবৃত্তি। 1975 সালে শেখ মুজিবের মৃত্যুর পর থেকে 1981 সাল পর্যন্ত দিল্লিতে নির্বাসিত জীবনে শেখ হাসিনার পাশে ছিলেন কংগ্রেস নেতা প্রণব মুখার্জি। ইন্দিরা গান্ধীর নির্দেশে যিনি হয়ে উঠেছিলেন তার অভিভাবক সদৃশ পথপ্রদর্শক। সেই সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে হাসিনা তাকে আজীবন কাকাবাবু বলে ডাকতেন। যে ভূমিকা একসময় প্রণব মুখার্জি পালন করেছিলেন, আজ সেই জায়গায় দাঁড়িয়ে আছেন অজিত দোভাল। আর এই নতুন পর্বের সূচনা হয় গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসের টারম্যাকে শেখ হাসিনার অবতরণের মুহূর্তেই।